শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আই উড লাইক টু ইনভাইট জয়েন আস ডিয়ার স্টুডেন্ট। আজ তোমাদের সাথে হাজির হয়েছি ইংরেজি গ্রামার নিয়ে। এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা যে যেখানে আছো, খাতা এবং কলম নিয়ে বসে যাও। সয়গ্রাম স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর বিশেষ করে আজকের ক্লাসটা আর্টিকেলের উপরে নিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই মনে আছে আমার প্রিভিয়াস ক্লাসগুলির কথা। প্রিভিয়াস ক্লাসে আর্টিকেল যে নিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম আর্টিকেলের বিভিন্ন প্রকারভেদ নিয়ে, আর্টিকেল কাকে বলে সেই সংজ্ঞাও বলেছি এবং কিভাবে আর্টিকেল ব্যবহার করা হয়, কার পূর্বে আর্টিকেল ব্যবহার করা হয়, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছিলাম প্রিভিয়াস ক্লাসে। আজ তোমাদের সাথে আলোচনা করব যে আর্টিকেলের এখানে ব্যবহারটা আমরা কিভাবে পরীক্ষা আসলে কিভাবে অ্যান্সার করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, কখনো কখনো আর্টিকেল একটা শূন্যস্থানে একাধিক আর্টিকেলও বসতে পারে। একাধিক বলতে মানে একই জায়গায় ক্রস হইতে পারে, আবার এও হইতে পারে, আবার কখনো এও হইতে পারে, দিও হইতে পারে, এরকম অল্টারনেটিভ অ্যান্সার থাকতে পারে। তা আমরা একটু জেনে নিই আর্টিকেল আসলে বিষয়টা কি, আরেকবার ডেফিনেশনটা একটু নেই যে আর্টিকেল কাকে বলে। শিক্ষার্থী বন্ধুরা একটু দেখো, দি ওয়ার্ড দ্যাট ডোনেটস, দি ওয়ার্ড দ্যাট denotes a man definitely or indefinitely is called article. I'd like to say again, the word that denotes a noun definitely or indefinitely is called article. তো আর্টিকেল মূলত তিনটি, এ এন্ড দি। আর আর্টিকেলের সংজ্ঞা হচ্ছে নাউন এবং নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে প্রকাশ করার জন্য যে সকল ইন্ডিকেটর ব্যবহার করা হয় তার নাম আর্টিকেল। আর ইন্ডিকেটরগুলি কি কি, সে হচ্ছে এ এন্ড দি, এই তিনটে হচ্ছে আর্টিকেল। তো আমরা ক্রস কখন দিই? হ্যাঁ বন্ধুরা, এটা আমি পূর্বের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে আমরা আসলে নাউন 5 প্রকার আছে। এই 5 প্রকার নাউন যদি 5 প্রকার তার নিজস্ব বৈশিষ্ট্য প্রকাশ করে তাহলে কোনো আর্টিকেল বসে না। আমি আবারও বলছি কথাটা, যে সকল নাউন আছে 5 প্রকার, ওই 5 প্রকার নাউন যদি তার নিজস্ব বৈশিষ্ট্য প্রকাশ করে তখন কিন্তু কোনো আর্টিকেল বসবে না। পূর্বের ক্লাসে আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে ওয়াটার হ্যাজ নো কালার। আমি যদি এখানে এরকম হ্যাজ নো কালার বলি তাহলে এখানে সকল পানিকেই কিন্তু প্রতিনিধিত্ব করা হচ্ছে। সেই কারণে এটার সামনে দি ওয়াটার কিংবা অন্যভাবে আর্টিকেল বসার কোনো সুযোগ নেই। এখানে প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়ালের মতো তার নিজস্ব বৈশিষ্ট্য প্রকাশ করেছিল। তো এইভাবে যেই নাউন ম্যান ক্যান নট লিভ অ্যালোন, যদি বলি ম্যান ক্যান নট লিভ অ্যালোন, এখন এখানে ম্যানের সামনে যদি শূন্যস্থান থাকে তাহলে কিন্তু আর্টিকেল বসবে না, বিকজ এটা হচ্ছে ম্যান কিন্তু কমন নাউন। তো এখন কমন নাউন বলতে ম্যান ক্যান নট লিভ অ্যালোন, তার অর্থ কি দাঁড়ায়? তার অর্থ হচ্ছে ওভারঅল সকল নাউন ম্যানকেই কিন্তু প্রতিনিধিত্ব করতেছে। তো সুতরাং সকল নাউনকে যদি প্রতিনিধিত্ব করে তাহলে কিন্তু আর্টিকেল বসবে না। কেননা আমি বলছি কিন্তু নাউন তার নিজস্ব বৈশিষ্ট্য যখন প্রকাশ করবে তখন 5 প্রকার নাউনের সামনে কোনো আর্টিকেলে বসবে না। তাহলে আর্টিকেল বসবে কখন? আর্টিকেল বসবে নাউনের খণ্ডিত অংশটা প্রকাশ করার জন্য। নাউনের খণ্ডিত অংশ, 10 জন মানুষ একসাথে দাঁড়ানো আছে, তাহলে 10 জন থেকে যদি আমি একজনকে ডাকি তাহলে একটা নাউনের খণ্ডিত অংশ হবে। ম্যান ওখানে ছিল যে 10 জন, তারা প্লুরাল ঠিক আছে, কিন্তু আমি তো এখান থেকে একজনকে যখন নিয়ে আসলাম তখন নাউনের একটা খণ্ডিত অংশ হয়। যদিও মানুষটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ, কিন্তু এইটা সকল মানুষের মধ্যে একটা অংশ, সে কারণে এটা খণ্ডিত অংশ। সুতরাং এটাকে প্রকাশ করার জন্য আমাকে এ ব্যবহার করতে হচ্ছে। আর যদি সেখানে অজানাভাবে নাউনের খণ্ডিত অংশ প্রকাশ করা হয় তাইলে বসে এ। আমি এখানে দেখানোর চেষ্টা করবো, আমি একটা এক্সাম্পল এখানে নিয়ে আসছি। এই এক্সাম্পলে আমি বোঝানোর চেষ্টা করব যে কিভাবে নাউনের খণ্ডিত অংশ প্রকাশ করা হয় এ দিয়া, এন্ড দ্বারা কিংবা দি দ্বারা। অর্থাৎ এ এন্ড দি মূলত ঘুরে কিন্তু একটাকে মানে একটা সংখ্যাকে প্রকাশ করা হয়। 1কে বোঝানোর জন্য এ দিয়ে প্রকাশ করা হয়, এন দিয়ে প্রকাশ করা হয়, আবার দি দিয়েও প্রকাশ করা হয়। যদিও প্লুরাল নাউন যদি একত্র একটা দলকে বোঝানো হয় তখন টিম টি হয়ে যাবে, দল টি হয়ে যাবে। তাহলে দলটি যদি বোঝানো হয় তাহলে একটা দলকে বোঝানো হয়। সেই কারণে আমি বলছি নাউনের খণ্ডিত অংশ প্রকাশ করার জন্য এ ব্যবহার করা হয়। এর ভিন্ন রূপ আছে, কখনো ভাউল সাউন্ড আসলে এন, আর নির্দিষ্ট প্রকাশ করতে দি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি একটা প্যাসেজ লিখছি, ড্যাশ এইম অফ এভরি স্টুডেন্ট, অর্থাৎ সকল স্টুডেন্টের একটা এইম থাকবে, ইজ টু ডু বেটার ইন, মানে সর্বোচ্চ ভালো করার জন্য একটা উদ্দেশ্য থাকবে। তো এখানে কি বসবে? এইম অফ এভরি স্টুডেন্ট। এই অফ দ্বারা
এই এমকে নির্দিষ্ট প্রকাশ করা হয়েছে। এইম হচ্ছে নাউন, তো অফ দ্বারা এমকে নির্দিষ্টতা প্রকাশ করানোর চেষ্টা করা হয়েছে। সুতরাং এখানে বসবে দি এইম অফ এভরি স্টুডেন্ট, অর্থাৎ প্রত্যেক ছাত্রের উদ্দেশ্যটি, এখানে উদ্দেশ্যকে নির্দিষ্টতা প্রকাশ করা হয়েছে এবং জোর দিয়ে প্রকাশ করা হয়েছে, সেই কারণে এখানে দি বসছে। ইজ টু ডু বেটার ইন, আবার এখানে এক্সামিনেশনকে বলছে যে বেটার ইন দ্য এক্সামিনেশন। তো এই এক্সামিনেশনকেও কিন্তু নির্দিষ্ট করা হয়েছে যে একটা ছাত্রের জন্য কিন্তু পরীক্ষা নির্দিষ্ট, একজন শিক্ষার্থী ছাত্রের জন্য কিন্তু পরীক্ষা নির্দিষ্ট। সুতরাং এখানেও কিন্তু দি ব্যবহার করা হচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে? দি এইম অফ এভরি স্টুডেন্ট ইজ টু ডু বেটার ইন দ্য এক্সামিনেশন, বাট ইট ইজ নট ড্যাশ ইজি টাস্ক। আমি তোমাদের আগের ক্লাসে কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম, যখন শব্দের সামনে যখন আর্টিকেলের খণ্ডিত অংশ, একটা সহজ উপায় না, একটা সহজ কাজ না, তো সহজ কাজ না একটা, অর্থাৎ অসংখ্য কাজ আছে শিক্ষার্থীর, তার মধ্যে একটা, তো সেই কারণে এখানে বসবে যে ইজি। আমি 5টা ভাওয়াল সাউন্ডের কথা বলছিলাম, ও, আ, ই, এ, কখনো আবার আই এর উচ্চারণটা আই এর মতো যদি হয়, তখন কিন্তু এই ভাওয়াল সাউন্ডগুলি যদি আসে তখন সমান সমান এ, এন বসবে। এই ভাওয়াল সাউন্ডগুলি আসলেই এন বসবে। যখন আর্টিকেল বসানোর প্রয়োজন লাগবে তখন কিন্তু বসবে এন। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু ভাওয়াল সাউন্ড ই এর উচ্চারণটা কিন্তু এ এর মতো হচ্ছে, সুতরাং এখানে ভাওয়াল সাউন্ড আসলো ইজি। তাহলে ই এর উচ্চারণ, এই যে যেটা বলছিলাম, এই ই এর উচ্চারণটা ওখানে আমরা পেলাম, সে কারণে এখানে হবে এন। এখানে দিয়েছিলাম দি, এরপরে এখানে এন, এরপরে কি আসছে? রেগুলার স্টাডি ইজ, মানে নিয়মিত পড়ায়, ইজ ড্যাশ মাস্ট। তাহলে নিয়মিত পড়া মানে আবশ্যক। তো কি আবশ্যক? একটা মানে একটা ছাত্রের জন্য এটা আবশ্যক কাজ, এটা আবশ্যক বিষয়। তাহলে এখানে কিন্তু আবশ্যক বিষয়টাকে অনির্দিষ্টভাবে প্রকাশ করানো হয়েছে, মানে নির্দিষ্ট না, কিন্তু বিষয় কিন্তু একটা, যে একটা বিষয়। তো সুতরাং এখানে বসবে এই। তাহলে ইজ এ মাস্ট। ইট ইজ ড্যাশ ড্যাশ ইউনিক। এখানে ভাওয়েল সাউন্ড কিন্তু আছে। ভাওয়েল সাউন্ডের উচ্চারণটা আমরা কিভাবে করি? উচ্চারণটা এখানে বলছি ইউনিক। ইউনিক যদি ইউনিক হয়, তাহলে আমি কিন্তু ভাওয়েল সাউন্ড যেখানে বলছিলাম, এই শব্দগুলি, এই বর্ণ লেটারগুলির একটার উচ্চারণ কিন্তু ওখানে সাথে মিলে নাই, অর্থাৎ ভাওয়েল আছে, অথচ এখানে আমি ইউ, এরকম ইউ শব্দ ব্যবহার করি নাই। বাংলা এই ধরনের ইউ শব্দ কিন্তু আমি এখানে কোনো বর্ণ এখানে লিখি নেই, যার কারণে এখানে আর এন এর চিন্তা আমি করতে পারি না। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার জোর দিয়ে বলছি কথাটা, অ, আ, ই, এ, আই, এই ভাওয়েল সাউন্ডগুলি 5টা যদি আসে, একেবারে কনফার্ম, এর বাইরে যাওয়ার দরকারই নেই। এই ভাওয়েল সাউন্ডগুলি যদি আসে তাহলে এন ব্যবহার করবা, যদি আর্টিকেল বসার প্রয়োজন লাগে তখন এন বসবে। এর বাইরে ভাওয়েল সাউন্ড, অন্য কোনো সাউন্ড আসলে, ভাওয়েল থাকলেও যদি সাউন্ডটা এই সাউন্ডটা না আসে তাহলে এন বসবে না। তো তাহলে এই এর মধ্যে মিলে নাই, সুতরাং ইউনিকের মধ্যে বসবে এই। ইউনিকের মধ্যে বসতেছে এই। তাহলে কি দাঁড়ালো? ইট ইজ এ ইউনিক কোয়ালিটি অফ এ গুড স্টুডেন্ট। ইট ইজ এ ইউনিক কোয়ালিটি অফ এ গুড স্টুডেন্ট। সুতরাং এখানে বসালাম এ, যদিও ভাওয়েল ছিল এখানে ইউ, সুতরাং ইউর উচ্চারণ দুইটা বর্ণে আমি ইউ এখানে, অর্থাৎ ইউর নিজস্ব ইউর মতো উচ্চারণ হলে ভাওয়েল সাউন্ডটা না আসলে এন বসে না, এ বসে। হি শুড নট ক্লেম, হি শুড নট ক্লেম ড্যাশ অ্যান্সার, হি শুড নট ক্লেম ড্যাশ অ্যান্সার। এই অ্যান্সার কথাটা কিন্তু শিক্ষার্থীর জন্য নির্দিষ্ট একটা বস্তু, বা অ্যান্সারের নাউনটা নির্দিষ্ট প্রকাশ করা হয়। সুতরাং এখানেও বসাতে হবে দি, অর্থাৎ হি শুড নট ক্লেম দ্য অ্যান্সার্স উইদাউট নোয়িং, মানে জানা ছাড়া সে কিন্তু মানে উচিত না, তাকে চেষ্টা করা বা এটার উত্তরটা দেওয়া উচিত না, মানে যদি সে এই বিষয়টা না জানে, মিনিং অর্থটা যদি না জানে। তাহলে এখানে জি এর মধ্যে কি বলছে? নোয়িং ড্যাশ মিনিং। এই মিনিং কথাটা ব্যবহার করার জন্য এখানে যে ড্যাশটা দেওয়া হয়েছে সেখানেও বসবে দি। নোয়িং দা, এইখানেও বসবে দি, নোয়িং দ্য মিনিং, অর্থাৎ অর্থটা না জানে। তাহলে অর্থটা কয়টা? যখন একটা শিক্ষার্থীর প্রশ্ন আসবে তখন সে যেটা পড়বে সেটা একটা,
পুরো প্রশ্নটার কথা বলে নাই, যে যেই জায়গাটা পড়বে সেটা একটা লাইন পড়লে একটা, অর্থাৎ এই অর্থটা যদি সে না বোঝে, সে না বুঝে অ্যান্সারটা করা তার উচিত না। এই কথাটা ব্যবহার করার জন্য এখানে নোয়িং দি মিনিং, এই জন্য নির্দিষ্ট প্রকাশ করেছে মিনিং। এরপর আসছে হি শুড হ্যাভ এ গুড কমান্ড, তার একটা গুড কমান্ড ওভার ড্যাশ ইংলিশ টু, ইংরেজিতে তার একটা গুড কমান্ড থাকা মানে উচিত। হি শুড হ্যাভ এ, তার একটা ভালো কমান্ড থাকা উচিত, অর্থাৎ সেই ইংরেজিতে তার দক্ষতা থাকা উচিত, এই ধরনের উচিত অর্থে প্রকাশ করা হয়েছে। এ গুড কমান্ড, এ গুড কমান্ড, এখানে এই একটা আর্টিকেলের এখানে ব্যবহার কিন্তু আমরা লক্ষ্য করলাম। এরপরে দেখা গেছে যে ইংলিশ, আমি আবারও বলছি যে ইংলিশ কথাটা যে একটা সাবজেক্ট, এটা হচ্ছে কমন নাউন, সুতরাং এই কমন নাউনের পরে আর্টিকেল বসে না। আর কমন নাউনের পরে আর্টিকেল বসে, কিন্তু যদি খণ্ডিত অংশ প্রকাশ করতো, এখানে ইংলিশ একটা সাবজেক্ট, ওভারঅল ইংলিশের বিষয়টাকে নিয়ে ইংলিশের আবার ভাগবণ্ডক আছে, কিন্তু আমরা এখানে মূলত ইংলিশ একটা সাবজেক্ট, তার সাবজেক্টের কথাটা প্রকাশ করা হয়েছে। ইংরেজি একটা যে বিষয়, শুধু বিষয়টাকে প্রকাশ করা হয়েছে, খণ্ডিত কোনো অংশকে মিন করে নাই, সে কারণে এখানে আর্টিকেল বসে নাই, সুতরাং এখানে হবে ক্রস। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার একটু সামারাইজ করি বিষয়টা, যে নাউনের খণ্ডিত অংশ প্রকাশ করতে আর্টিকেল বসে, আর নাউনের খণ্ডিত অংশ যদি প্রকাশ করার প্রয়োজন না লাগে তখন কিন্তু আর্টিকেল বসবে না। আর বিশেষ করে নাউনের খণ্ডিত অংশ প্রকাশ করার জন্য আমরা অর্থটা বোঝার চেষ্টা করতে হবে। একটা পেসিজ যখন দেওয়া থাকবে তো আমরা 2বার 3বার এই প্রশ্নটা আমরা ভালো করে পড়ে নেব, পড়ার পরে আমরা এরপরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যে কোথায় আর্টিকেল বসবে, কোথায় বসবে না, আর যদি বসে তাহলে কি আর্টিকেল বসবে। এ অ্যান্ড দি তিনটা আর্টিকেল, মূলত আর্টিকেলের অর্থগতভাবে একটাই আর্টিকেল, এটাকে আমরা ক্ষেত্র বিশেষে প্রয়োগ করতে সময় আমরা ভিন্নভাবে করি, কখনো এ ব্যবহার করি, আবার কখনো অ্যান ব্যবহার করি, আবার কখনো দি ব্যবহার করি, মূলত সবগুলি মিলাই কিন্তু একটা খণ্ডিত অংশকে প্রকাশ করার জন্য আর্টিকেল ব্যবহার করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এই বিষয়গুলি যদি জানতে চাও তোমরা বাড়িতে বসে আরও ব্যাপক আলোচনা করতে হবে এবং খাতায় চর্চা করতে হবে। বাড়িতে তোমরা এই কাজগুলি একটা অনুশীলনী আকারে খাতার মধ্যে লিখবা, এবং আজকের আমার এই কথাগুলি যারা শুনছো মনোযোগ দিয়ে তারা আবার এই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবার পরবর্তী ক্লাসের মধ্যে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী ক্লাসে দেখার জন্য। ধন্যবাদ।